হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজও আমি তোমাদের জন্য আরও একটা নতুন ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। এই ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার হিরো হাওমিংকে দেখতে পাবো, যে রেন গ্রুপের চেয়ারম্যানের বড় ছেলে। সে তার গাড়িতে বসে তার বাবার সঙ্গে হওয়া আগের দিনের কথাবার্তাগুলো মনে করে। আসলে ওর বাবা রুয়ান্স জুয়েলারি গ্রুপের মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করে দিয়েছে। এই বিয়েতে ওর মত না থাকলেও ওর বাবা ওকে বাধ্য করে এই বিয়েতে। আর ওকে এটাও বলে, তুমি ভালো করে মনে রাখো, বিয়ের দিন বিয়ের পার্টিতে আসা লোকেরা যেন তোমার অন্ধ হওয়ার খবর না জানতে পারে। হাওমিং তো গাড়িতে বসে বসে এইসব কথাই চিন্তা করছিল, কিন্তু ওর গাড়ি থেকে না নেমে আসার কারণে ওর বাবা তো খুবই রেগে যায়। এই কথাটা শুনে ওর ভাই হাও শুয়ানের তো খুবই মজা লাগে। তারপর হাওমিং এর অ্যাসিস্ট্যান্টই ওকে গাড়ি থেকে নামতে বলে, আর এটাও বলে যে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এদিকে আমরা এই ড্রামার হিরোইন তিয়ানকে দেখবো। সেও বসে বসে আগের দিন তার মায়ের সঙ্গে হওয়া কথাবার্তাগুলো মনে করছিল। আসলে ওরও এই বিয়েতে কোনো মত ছিল না, আর তাছাড়াও হাওমিং এর সঙ্গে এই বিয়েটা ওর বোনের সঙ্গেই ঠিক হয়েছিল। কিন্তু যেহেতু হাওমিং অন্ধ, তাই ওর মা ওকে জোর করে আর ওর বোনের হয়ে ওকে হাওমিংকে বিয়ে করতে বলে। তবুও যখন তিয়ান না বলছিল, তখন ওর মা ওর বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। এর জন্য তিয়ানও বাধ্য হয় এই বিয়েতে রাজি হতে। এঙ্গেজমেন্টের জন্য হাওমিং বা তিয়ান কেউই আসছে না দেখে গেস্টরা তো বিভিন্ন রকমের কথা বলতে শুরু করে। ওরা এটা বলে তিয়ানের মা রুয়ানের বাবার মিস্ট্রেস, কিন্তু ম্যাডাম রুয়ান তিয়ানকে ছোটবেলাতেই তার বাড়িতে এনেছিল, আর তিয়ানের বোন শিনশিন ওর মায়ের সঙ্গেই থাকতো। হাওমিং এর না আসাতে ওর বাবা যখন রেগে যাচ্ছিল, তখন ওর ভাই বলে, বাবা এত রাগ করো না, তুমি তো জানোই দাদা অন্ধ, হয়তো তার এখানে হেঁটে আসতে অসুবিধে হচ্ছে। তিয়ান লক্ষ্য করে তার একটা ইয়াররিং হারিয়ে গেছে, তাই সে সেটাকে খুঁজতে শুরু করে। কিন্তু চারিদিকে খোঁজার পর কোথাও যখন ইয়াররিংটা পায়নি, তখন ও ভাবে যে ওর ইয়াররিংটা বোধহয় জামার মধ্যে কোথাও আছে, তাই সে তো তার ইয়াররিংটা জামার মধ্যে খুঁজতে শুরু করে। এদিকে হাওমিংও ততক্ষণে গাড়ি থেকে নেমেই ড্রেসিং রুমের দিকেই আসছিল, আর ও যখন হেঁটে আসছিল ওর অ্যাসিস্ট্যান্ট ওকে ডিরেকশনটা বলে দিচ্ছিল, যাতে লোকে দেখে ওকে অন্ধ না মনে করে। তিয়ান যখন তার ইয়াররিংই খুঁজছিল, তখনই হাওমিংও ড্রেসিং রুমে চলে আসে। হাওমিংকে দেখে ও একটু এম্বারেস ফিল করবেই ভাবে, কিন্তু তারপরেই তার মনে পড়ে যে হাওমিং তো অন্ধ। তারপর হাওমিং তার জুতোর তলা থেকেই তিয়ানের ইয়াররিংটা পেয়ে যায়, আর ওকে জিজ্ঞাসা করে, তুমি কি এটাই খুঁজছিলে? তিয়ান যখন ওটা নিতে চাইছিল, হাওমিং ওটা হাতে দেয়নি ওকে। হাওমিং তিয়ানকে তার নিজের কাছে টেনে জোর করেই ওর কানে ইয়াররিংটা পরিয়ে দেয়। তারপর হাওমিং তার গলা থেকে টাইটা খুলে ফেলে দেয়, আর তিয়ানকে বলে, তুমি আমার জন্য নতুন একটা টাই আনো। তিয়ান এটা করতে চাইছিল না, কিন্তু তারপর ও ভাবে ঝগড়া বাঁধিয়ে কি লাভ, তাই তো ও হাওমিং এর জন্য একটা নতুন টাই আনে, আর খুব জোর করেই ওর গলায় টাইটা বাঁধে। এতটাই জোর করেছিল যে হাওমিং এর তো শ্বাস বন্ধই হয়ে আসছিল। দুঃখিত, এখানে আমাকে একটি অ্যাড দিতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যিই অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধে। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড SSM2 ইউজ করে রেজিস্ট্রেশনে আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। তারপর হাওমিং ওকে ওয়ার্নিং দেয়, আর এটা বলে যে আজকে যদি তুমি আমার সঙ্গে কোঅপারেট না করো, তাহলে কিন্তু তোমার জন্য বা আমার জন্য কারোর জন্যই ভালো হবে না। তিয়ান বলে, আমিও সেটা ভালো করেই জানি। আর তারপর ওরা দুজন একসঙ্গেই স্টেজের কাছে আসে, আর এখানেও হাওমিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে দিচ্ছিল কিভাবে কত পা এগোতে হবে, আর অ্যাসিস্ট্যান্টের ডাইরেকশন মেনেই ওরা দুজন স্টেজে পৌঁছে যায়। তারপর যখন আংটি পরানোর সময় আসে, তখনও পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট ওকে ডিরেকশন বলে দিচ্ছিল যে কিভাবে ওকে আংটিটা পরাতে হবে আর কোন পকেটে আংটিটা আছে। এইসব পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্টের সামনে একটা লোক চলে আসে। হাওমিংকে ঠিক করে দেখতে না পায়ও ভালো করে ডিরেকশন দিতেও পারছিল না, আর তাই তো হাওমিং আংটিটা ঠিক করে পরাতেও পারছিল না। আর শেষমেশ হাওমিং এর হাত থেকে আংটিটা নিচে পড়েই যায়, আর আংটি পড়ে যাওয়াতে সব গেস্টদের সন্দেহ বেড়ে যায়, আর ওরা তো এটাই ঠিক করে ফেলে যে হাওমিং নিশ্চয়ই অন্ধ। কিন্তু তখনই তিয়া নিচ থেকে আংটিটা কুড়িয়ে নেয়, আর সবাইকে বলে আসলে হাওমিং নার্ভাস হয়ে পড়েছিল। আর তারপর ও নিজেই হাওমিং এর হাত থেকে আংটিটা পরে নেয়, আর এইভাবেই ওদের এঙ্গেজমেন্ট কমপ্লিট হয়ে যায়। এঙ্গেজমেন্ট শেষ হওয়ার পর তিয়ান যখন বেরিয়ে বাড়ি চলে যাবেই ভাবছিল, তখনই ওকে হাওমিং এর অ্যাসিস্ট্যান্ট আটকায় আর ওকে কিছু ডকুমেন্ট দেয়।
সেই ডকুমেন্ট অনুযায়ী তিয়ানকে এখন থেকে হাওমিং এর সঙ্গেই থাকতে হবে, কারণ এটা কন্ট্রাক্টে লেখা আছে। তারপর ওরা যখন সবাই মিলে হাওমিং এর বাড়িতে পৌঁছায় তখন হাওমিং ওকে জানায় যে এরপর থেকে ওকে ওর কথা মতো কাজ করতে হবে, খানিকটা চাকরানির মতো। আর তা যদি ও না করতে পারে তাহলে ওকে 50 মিলিয়ন ইউয়ান পেনাল্টি ভরতে হবে। এটা শুনে ইউয়ান তো বুঝতে পেরে যায় এইসব কিছু নিশ্চয়ই তার মায়ের প্ল্যানিং, আর তার মা টাকার জন্য তাকে একটা অন্ধ বসের কাছে বিক্রি করে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট তিয়ানকে তার লাগেজকে ওপরে তোলায় সাহায্য করবে ও বলছিল, কিন্তু হাওমিং অ্যাসিস্ট্যান্টকে এরকম করতে বারণ করে দেয়। তাই বেচারি তিয়ানকেই তার এত ভারী লাগেজ নিয়ে ওপরে আসতে হয়। লাগেজ রেখে যখন ও বিছানায় একটু শুয়েই পড়েছিল, অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে আর বলে বস তোমাকে ডেকে পাঠিয়েছে। এটা শুনেই তো তিয়ান খুবই বিরক্ত হয়। তখন অ্যাসিস্ট্যান্ট মনে করিয়ে দেয় যে তোমরা একটা কন্ট্রাক্ট সাইন করে ফেলেছো, আর এখন তো তোমাকে কথা শুনতেই হবে, কারণ এটাই তোমার কাছে বেস্ট অপশন। তারপর তিয়ান যখন নিচে পৌঁছায় ও দেখে যে হাওমিং ওকে ক্রেফিশ রান্না করতে বলছে, কিন্তু এগুলো কি করে রান্না করতে হয় তিয়ান তো সেটাই জানতো না। এটা শুনে হাওমিং ওকে সাহায্য করে, ইন্টারনেট থেকে সার্চ করে ক্রেফিশ কি করে রান্না করতে হবে সেটা বের করে ফেলে। তাই ক্রেফিশ রান্না করার সমস্ত উপকরণই তিয়ান টেবিলে আনতে শুরু করে। তিয়ান এই জিনিসগুলোর মধ্যে কিছু উপকরণের মিক্সচার টেবিলে আনে, সেটা একটা কাপে রাখা ছিল, আর তার সঙ্গে হাওমিং এর জলের কাপটাও ওখানেই ছিল। আর হাওমিং যেহেতু দেখতে পায় না তাই সে জলের কাপের বদলে উপকরণের মিক্সচারটাই খেয়ে ফেলে। আর ওই উপকরণের সঙ্গে লঙ্কাও মেশানো ছিল, তাই হাওমিং এর তো খুবই ঝাল লাগে। আর জল খুঁজতে গিয়ে ও ক্রেফিশের বাটিটাকেই উল্টে ফেলে, আর তারই মধ্যে একটা ক্রেফিশ ওর আঙুলে কামড়েও ধরে। আর তখনই তিয়ানা ওখানে চলে আসে, আর ক্রেফিশটাকে আঙুলে ওইভাবে কামড়ে ধরে থাকতে দেখে সেও ঘাবড়ে যায়। হাওমিং তিয়ানকে বলে তুমি ক্রেফিশটাকে আমার হাত থেকে সরাতে সাহায্য করো, কিন্তু তিয়ানা তো ক্রেফিশ থেকে খুব ভয় পাচ্ছিল। প্রথমে তিয়ান ক্রেফিশটাকে হাত দিয়ে টানার চেষ্টা করে, এই পদ্ধতি কাজ না করায় ও একটা লাইটার আনে যাতে ক্রেফিশটাকে পুড়িয়ে ফেলতে পারে, কিন্তু এতে হাওমিং এর হাতেই তাপটা লেগে যায়। আর শেষমেশও একটা ছুরি আনে যাতে ক্রেফিশটাকে কেটেই ওর হাত থেকে সরিয়ে দিতে পারে। কিন্তু এত কিছু করেও যখন কিছুই হলো না, তখন হাওমিংকে ইন্টারনেটের সাহায্যই নিতে হয়। ইন্টারনেট বলে ওকে লবণ জলে হাতটা ডুবিয়ে রাখতে, তাহলেই ক্রেফিশটা আঙুল ছেড়ে দেবে। ক্রেফিশটা আঙুল ছেড়ে দেওয়ার পর তিয়ান দেখে হাওমিং এর হাতটা তো ফুলে গেছে। রাতে তিয়ান নিজের রুমে বসে যখন তার কাজই করছিল তখনই হাওমিং এর অ্যাসিস্ট্যান্ট আবার ওকে ডাকে আর বলে বস তোমাকে ডেকে পাঠিয়েছে। তিয়ান যখন এর কারণ জিজ্ঞাসা করে তখন অ্যাসিস্ট্যান্ট বলে বস চায় তুমি যাতে তাকে স্নান করতে সাহায্য করো। এদিকে তিয়ানের মা এবং তার যমজ বোন শিন ওর বাবাকে মেরে ফেলার পুরো প্ল্যানিংই করে ফেলেছিল, আর ওদের এইসব কথাবার্তা ওর বাবার কেয়ারটেকারও শুনে ফেলে। আর কেয়ারটেকার তিয়ানকে ফোন করে এই সমস্ত কথাবার্তা জানিয়েও দেয়। আসলে ওই কেয়ারটেকারটা তিয়ানের কথাতেই কাজ করছে। তিয়ানের যেতে দেরি হচ্ছে দেখে হাওমিং এর অ্যাসিস্ট্যান্ট আবারও ওকে ডাকতে আসে আর বলে বস বলেছে তুমি যদি তাড়াতাড়ি না যাও তাহলে তোমাকে পেনাল্টি ভরতেই হবে। তাই তিয়ান যখন বাথরুমে পৌঁছায় তখন হাওমিং ওকে তার আঙ্গুলটা দেখিয়ে বলে তোমার জন্যই আমার আঙ্গুলের এই অবস্থা হয়েছে, তাই তুমি আমাকে আমার জামা কাপড় খোলায় এবং স্নান করায় সাহায্য করবে। এটা শুনে তিয়ান ভাবে আমারই বা ওর জামা কাপড় খুলতে কেন লজ্জা লাগবে। এটা ভাবার পরেই তিয়ান ওর জামার বোতাম খুলতে শুরু করে। তারপর হাওমিং তিয়ানকে বলে তুমি আমার দিকে পেছন ঘোরো। এটা বলার পরেই হাওমিং তো বাথটাবে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর ও আবার তিয়ানকে বলে আমাকে বাথ সল্টটা দিতে একটু সাহায্য করো। তিয়ান যখন বাথ সল্ট নেওয়ার চেষ্টাই করছিল তখন ওর পা স্লিপ করে যায়, তখনও বাথটাবে ঢুকে হাওমিং এর ওপরেই পড়ে যায়। পড়ে যাওয়ার পরেই তিয়ান বলতে শুরু করে আমি এটা ইচ্ছে করে করিনি, কিন্তু হাওমিং ও রাগ দেখিয়ে বলে তুমি নিশ্চয়ই আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছো। তখন তিয়ান তো ওকে বোঝানোর চেষ্টাও করে, কিন্তু হাওমিং তো কোনো কিছুই শুনতে চাইলো না। তারপর তিয়ান বাথটাব থেকে বেরিয়ে চলে আসে। তিয়ান একটা সোফায় বসে তার পুরনো দিনের কিছু কথা মনে করে, যেখানে ওর বাবা ওর বায়োলজিক্যাল মা মানে শিনের মায়ের সঙ্গে ওর পরিচয় করিয়ে দেয়, আর এটাও বলে তোমার একটা যমজ বোনও আছে। এটা শুনেই তো তিয়ানের খুব মন খারাপ হয়ে যায়। তাই সে তখনই রুম ছেড়ে বেরিয়ে এসে তার পালিত মায়ের ছবি দেখতে শুরু করে, আর তার পালিত মায়ের ছবি দেখে সে খুব ইমোশনাল হয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আর এদিকে ওর বায়োলজিক্যাল মা তার বাবাকে বলে যে তুমি তিয়ানের ব্যাপার চিন্তা করো না, আমি ওকে সবকিছু বুঝিয়ে বলবো। কিছুক্ষণ পর হাওমিংও ওখানে আসে আর ওকে একটা ফাইল দিয়ে বলে এই ফাইলে যে যে নামগুলো আছে আর তারা কেমন দেখতে আর তাদের ব্যাপারে সমস্ত ইনফরমেশনই তুমি মুখস্থ করে ফেলো। কালকে একটা বিজনেস ককটেল পার্টি আছে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চাই, আর সেখানে তুমি আমাকে সাহায্য করবে যাতে কেউ এটা না বুঝতে পারে যে আমি অন্ধ। তুমি যদি আমাকে এই কাজে সাহায্য করো তাহলেই আমি তোমাকে তোমার কাজেও সাহায্য করব। এটা শুনে তিয়ান সারা রাত জেগেই ওই ফাইলে থাকা সমস্ত ইনফরমেশনই মুখস্থ করতে শুরু করে। পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙে ও দেখে ওর চারিপাশে অনেকগুলো মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে আছে। আসলে ওরা হাওমিং এর কথাতেই এখানে এসছে যাতে ওরা তিয়ানকে খুব সুন্দরভাবে রেডি করতে পারে। তারপর তিয়ান খুব সুন্দরভাবে রেডি হয়ে ওঠে। হাওমিং এবং তার অ্যাসিস্ট্যান্ট যখন ওখানেই আসে তখন অ্যাসিস্ট্যান্ট ওকে বলে
আজকে তিয়ানকে খুব সুন্দরী দেখাচ্ছে। এটা শুনে হাওমিং ওকে বলে, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি? তখন অ্যাসিস্ট্যান্ট হেসে বলে, আমি ভাবলাম তুমি হয়তো জিজ্ঞাসা করবে, তাই আমি তোমাকে আগে থেকেই বলে দিয়েছি। তিয়ান হাওমিং এর কাছে গিয়ে বলে, আমার জন্য মেকআপ আর্টিস্ট এনেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর ওরা আমাকে খুব সুন্দরভাবে সাজিয়েওছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটা যে তুমি আমাকে দেখতে পাচ্ছ না। কথাটা শুনে হাওমিং তো ওর একদম কাছে চলে যায় আর ওকে বলে, কিন্তু আমি তোমার স্মেল নিতে পারি। তারপর ওরা দুজন একদম পারফেক্ট কাপলের মতো পার্টিতে পৌঁছে যায়। আর সেখানে তিয়ানের ডিরেকশন অনুযায়ী হাওমিং সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলে নেয়। আর এদিকে আমরা দেখব তিয়ানের বোন শিনশিনও ওই পার্টিতে উপস্থিত ছিল। আর তার সঙ্গে হাওশনের ধাক্কাও লেগে যায়। হাওশন তাকে শিনশিনই মনে করে, কিন্তু শিনশিন চালাকি করে নিজেকে তিয়ান বলেই ওর কাছে পরিচয় দেয়। আর এটাও বলে সে সবেমাত্র বিদেশ থেকে ফিরেছে। তখন হাওশনও ওর পরিচয়টা শিনশিনকে দেয় আর বলে, আমরা তো ফ্যামিলি মেম্বার, তাই না? কথাবার্তা বলতে বলতে শিনশিন লক্ষ্য করে যে তিয়ানও পার্টিতে এসছে। আর ওকে দেখেই ও বলে ওঠে, এখানে কি করতে এসছে? তারপর হাওশন এবং শিনশিন ওরা দুজনে তিয়ান এবং হাওমিং এর সঙ্গে কথা বলতে যায়। হাওশন হাওমিংকে ইনসাল্ট করার জন্য বলে, তুমি আজকে পার্টিতে কি করতে এসছো? তোমাকে তো বাবা বাড়িতে রেস্ট করতে বলেছিল। তখন হাওমিং ওকে ঘুরিয়ে বলে, যেখানে কাজের ব্যাপার সেখানে তো তোমার রিল্যাক্স করা উচিত, কারণ তুমি তো জানোই বাবা কোনোদিনই কাজের ক্ষেত্রে তোমার উপর নির্ভর করেনি। এদিকে শিনশিন তিয়ানকে বলে, তুমি বাড়িতে কেন ফোন করনি? জানো আমি আর মা কতটা মিস করেছি তোমাকে, কারণ তুমি নিশ্চয়ই এঙ্গেজমেন্টের পর খুব একটা ভালো নেই। আর লোকেরা তো এটাও বলে যমজদের মন একে অপরের সঙ্গে যুক্ত থাকে। তখন তিয়ানা ওকে ঘুরিয়ে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যমজদের মন এতটাই একই রকম হয় যে আমার পরিবর্তে তুমি যদি হাওমিংকে বিয়েও করতে তাহলেও কেউ আমাদের পার্থক্যই করতে পারতো না। তারপর যখন তিয়ান এবং হাওমিং ওখান থেকে চলে যাবেই ভাবছিল, হাওশন ইচ্ছে করেই পাশে থাকা একটা খাবারের ট্রেকে ধাক্কা দিয়ে দেয়, যাতে ওটা হাওমিং এর পায়ে লেগে হাওমিং পড়ে যায়। কিন্তু এটা দেখতে পেয়ে তিয়ানই হাওমিং এর সামনে চলে আসে আর ওই ট্রেটাকে আটকে দেয়। আর এরকমটা করতে গিয়ে ও যখন পড়েই যাচ্ছিল, হাওমিং ওকে ধরে ফেলে। কিন্তু এতে তিয়ানের জুতোর হিলটা ভেঙে যায়। এটা দেখে শিনশিন এবং হাওশন তো হাসতেই শুরু করে। শিনশিন তো এটাও বলে যে, বোন তোমার মনে হয় জুতোর কোয়ালিটিটাই খারাপ। এটা শুনে হাওমিং তিয়ানকে কোলেই তুলে নেয়। আর ওদেরকে এরকম করতে দেখে পার্টিতে থাকা সমস্ত গেস্ট ওদেরকে অবাকভাবেই দেখতে শুরু করে। এদিকে শিনশিন এবং হাওশন তো খুবই জেলাস হয়। বাড়ি ফিরে হাওমিং এবং তিয়ান ডিনার করতে বসে। এখানে হাওমিং তিয়ানকে বলে, আজকে তুমি খুব সুন্দরভাবে কাজ করেছো, আর তুমি যেহেতু আমাকে সাহায্য করেছো তাই আমিও তোমাকে তোমার কাজে সাহায্য করব। আর আজকে ওরা ডিনার করতে করতে খুব হাসি ঠাট্টাও করে। আর যেহেতু হাওমিং তিয়ানকে সাহায্য করবে বলেছিল, তাই পরে তিনি তিয়ান এবং হাওমিং এর অ্যাসিস্ট্যান্ট মিলে ওর বাবাকে হসপিটাল থেকে নিয়ে চলে আসে। আর এইসব কিছুর পর তিয়ান অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ জানায়, যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, আমারই তোমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ তুমি জানো বসের অ্যাক্সিডেন্টের পর থেকে বসকে কোনোদিন আমি হাসতেই দেখিনি। অ্যাক্সিডেন্টের কথা শুনে তিয়ান তো অবাক হয়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বসের অ্যাক্সিডেন্টটা শিওর কেউ ইচ্ছে করেই করিয়েছিল। আর এখানে এই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে হাওমিংকে কি করে একটা গাড়ি ইচ্ছে করেই ধাক্কা মেরেছিল। আর এর ফলেই তো হাওমিং এর চোখটা নষ্ট হয়ে যায়। হাওমিং যখন বাড়িতে একাই ছিল, ওর ভাই হাওশন ওর সঙ্গে দেখা করতে আসে আর ওকে বলে, তুমি এইভাবে অন্ধ হয়ে কতদিন আর কোম্পানি ভালোভাবে চালাতে পারবে? তুমি বরং একটা কাজ করো, কোম্পানির ব্ল্যাক গোল্ড পাস কার্ডটা আমাকে দিয়ে দাও। হাওমিং বলে, তুমি এর যোগ্য হয়ে ওঠোনি এখনো, তুমি যখন যোগ্য হয়ে উঠবে তখন আমি তোমাকে ওটা দিয়ে দেব। এইটা শুনে হাওশন তো রেগে যায়, কিন্তু ওর কিছু বলার আগেই ওখানে তিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট চলে আসে। আর ওরা দুজন হাওমিং এর হয়েই কথা বলতে শুরু করে। কিন্তু তবুও তো হাওশন নিজের মুখটা বন্ধই করেনি। আর ও হাওমিংকে বলে, তুমি এত গর্ব কিসের জন্য করো? তুমি তো নিজের চোখে কিছু দেখতেও পাও না। তখন তিয়ান বলে, তোমার দাদা হতে পারে অন্ধ, কিন্তু ও খুব ভালো মনের মানুষ। আর তুমি যে তোমার দাদাকে এতটা ইনসাল্ট করছো, তুমিও তো দেখো যে অন্ধকারে কেমন লাগে। এটা বলেই তিয়ান অ্যাসিস্ট্যান্টকে দিয়ে রুমের লাইটটাই বন্ধ করে দেয়। আর এর ফলে হাওশনকে তো অনেকটাই কষ্ট পেতে হয়, কারণ সে তো আলো ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। আর হাওশন এই ব্যবহারের জন্য এতটাই রেগে গেছিল যে সে তিয়ান এবং অ্যাসিস্ট্যান্টকে ওয়ার্নিং দেয় এবং বলে যে, তোমরা দেখো এবার আমি কি করি। এটা বলার পরে হাওশন তো ওখান থেকে চলে যায়। হাওমিং বলে, তোমরা আজকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেললে, কিন্তু যা করেছো বেশ ভালোই করেছো। এটা শুনে তিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে যায়। রাতে তিয়ান হাওমিং এর রুমে বসেই একটা খবরের কাগজ পড়ছিল। এদিকে হাওমিং তো সেই মুহূর্তের কথা ভাবছিল যখন তিয়ান তার হয়ে হাওশনের সঙ্গে কথা বলছিল। আর এইগুলো ভেবেই হাওমিং তো মনে মনে খুশি হয়। তারপরেই ও তিয়ানকে বলে ওঠে, তুমি হাওশনের সঙ্গে আর ঝামেলা পাকিও না, কারণ এতে তোমারই বেশি বিপদ বাড়বে। তারপরও লক্ষ্য করে তিয়ান তোকে কোনো উত্তরই দিচ্ছে না। তাই হাওমিং বুঝতেই পারে তিয়ান বোধহয় ঘুমিয়ে পড়েছে। তারপরও ধীরে ধীরে তিয়ানের কাছে গিয়ে তিয়ানকে বিছানায় নিয়ে এসে শুইয়ে দেয়।
তারপর ও তিয়ানের পা থেকে জুতোটাও পর্যন্ত খুলে দেয়। চেয়ারে বসেও ও তিয়ানের কথাই মনে করছিল। আর ঠিক সেই মুহূর্তে তিয়ানও তার বাবাকে খুব মিস করছিল, তাই সে ঘুমের মধ্যেই তার বাবাকে ডাকতে শুরু করে। এটা শুনতে পেয়ে হাওমিং ওর কাছে আসে আর ওর মাথায় হাত বুলিয়ে দেয় যাতে তিয়ান আবারও ঘুমিয়ে যেতে পারে। কিন্তু তিয়ান তো তখনই ওর হাতটা ধরে ফেলে। হাওমিং যখন জোর করেই তার হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যাবেই ভাবছিল, তিয়ান ওকে ওর কাছেই টেনে নেয়। আর এর ফলে ওদের অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। এতে হাওমিং তো খুবই শকড হয়ে যায় আর ও এটাই ভাবতে থাকে যে এটা কি করে হলো। কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যেই এই কিসের কথা ভেবেই সে খুশিও হয়ে যায়। এদিকে তিয়ানের মা এবং তার বোন শিনশিন ওরা বুঝতে পেরেই যায় যে তিয়ান তার বাবাকে হসপিটাল থেকে নিয়ে চলে গেছে। তাই শিনশিনের মা খুবই দুশ্চিন্তা করতে শুরু করে। এর দেখে শিনশিন ওকে সান্ত্বনা দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না। আর তখনই হাউশানও শিনশিনকে ফোনই করছিল। আসলে হাউশান শিনশিনকে তিয়ান ভেবে ওর কাছে কিছু ডিজাইনের ড্রাফট চাইছিল। আর শিনশিনও হাউশানকে হাতের মুঠোয় রাখার জন্য ওকে ওই ডিজাইন ড্রাফটগুলো দিতে রাজি হয়ে যায়। পরের দিন তিয়ানের যখন ঘুম ভাঙে সে দেখে সে হাওমিং এর বিছানায় শুয়ে আছে, যখন কি সে সোফায় বসেছিল। আর তারপর ও লক্ষ্য করে সেই সোফায় এখন হাওমিং বসে ঘুমোচ্ছে। তাই ও হাওমিংকে ডেকে বলে, কাল রাতে আমাদের মধ্যে তেমন কি কিছু হয়েছিল? মানে তুমি কি আমার সঙ্গে কিছু করেছিলে? এটা শুনে হাওমিং বলে, আমি কিছু করিনি, করেছো তো তুমি। তুমি আমার হাত ধরে আমাকে তোমার কাছে টেনেছিলে। আর তারপর এটা শুনে তিয়ান যখন নার্ভাস হয়ে পড়ছিল তখন হাওমিং বলে, তারপর তুমি আমাকে বাবা বলে ডেকেছিলে। কথাটা শুনে তিয়ান এতটাই এম্বারেস হয় যে সে রুম থেকেই বেরিয়ে চলে যায়। সেদিন তিয়ানের বাড়িতে ওর মা এবং ওর বোন আসে। তিয়ানের মা ভুল করেই প্রথমে ওকে তিয়ান বলেই ডেকে ফেলে। তখন শিনশিন ওর মাকে পাশে থাকা সিসিটিভি ক্যামেরা দেখিয়ে দেয়। এর ফলে ওর মা আবার ওকে শিনশিন বলেই ডাকে। ওরা যখন ভেতরে যায় তখন হাওমিং জিজ্ঞাসা করে কে এসছে। তিয়ান বলে যে আমার মা এবং আমার বোন এসছে। এটা শুনে হাওমিং ওদেরকে কথা বলতে বলে নিজে ছাদে চলে যায়। তিয়ানের মা তাকে বলে, হসপিটাল থেকে একটা মেয়ে এবং একটা ছেলে তোমার বাবাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা শুনে তিয়ান একটু নার্ভাস হয়ে পড়লেও সে তার মায়ের সামনে খুব ভালোভাবেই অ্যাক্টিং করে আর বলে, তোমরা কি বুঝতে পেরেছো কারা ওরা? তখন ওর মা বলে, না এখনো তো বুঝতে পারিনি। ওরা যখন কথাবার্তাই বলছিল শিনশিন ছাদের দিকে যেতে শুরু করে, যেটা দেখতে পেয়ে তিয়ান তো ওকে আটকানোর চেষ্টাও করছিল। কিন্তু ওর মা বলে, আরে তিয়ানের শরীরটা ভালো নেই, ও একটু ওয়াশরুমে যাচ্ছে। এটা শুনে তিয়ান তো আর কিছুই বলতে পারেনি। এদিকে শিনশিন তিয়ানের রুমে গিয়ে তার ডিজাইন করা কিছু ড্রাফট পেপার খুঁজতে শুরু করে। আর ও যখন এইরকমটাই করছিল হাওমিংও তিয়ানের রুমে পৌঁছে যায়। আর সে এটা অনুভব করে যে রুমে যেন কেউ একটা আছে। তাই ও আশেপাশে খুঁজতে শুরু করে আর হাত দিয়ে বোঝার চেষ্টাও করে যে রুমে কেউ আছে নাকি। কিন্তু শিনশিন তো বারবারই ওর হাতের নাগালের বাইরেই চলে যাচ্ছিল। তাই হাওমিং তো এটা ধরতে পারেনি যে রুমের মধ্যে কেউ একটা আছে। আর হাওমিং চলে যাওয়ার পর ফাইনালি শিনশিন তিয়ানের ডিজাইন করা কিছু ড্রাফট পেপার খুঁজেও পেয়ে যায়। সেই ডিজাইন ড্রাফটগুলো এখনো তিয়ান ইউজই করেনি। শিনশিনের কাজ শেষ হয়ে যেতেই ও তো হসপিটালে যাওয়ার বাহানা করেই ওর মাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে তিয়ান তো এটাই বুঝতে পারছিল না যে ওর মা এবং শিনশিন আজকে কিসের জন্য এসেছিল। তারপর তিয়ান লক্ষ্য করে ওর কিছু জুয়েলারি ডিজাইন অনলাইনে আপলোড করা হয়ে গেছে, যেটা দেখে তিয়ান তো অবাক হয়ে যায়। আর তারপর ও দেখে যে ওর ডিজাইন ড্রাফটগুলো বাড়ির মধ্যে নেই। তখনই ও বুঝতে পারে যে শিনশিন তার বাড়িতে কি করতে এসেছিল। আর শিনশিন তো আজ একটা প্রেস কনফারেন্সও রেখেছে, যেটা দেখে তিয়ান তো খুবই রেগে যায়। আর তারপর তো তিয়ান প্রেস কনফারেন্সের বাইরেই হাজির হয়ে যায়। কিন্তু ও ভেতরে যেতেই পারছিল না, কারণ বডিগার্ডরা ওকে আটকে রেখেছিল। তিয়ান নিজেকে শিনশিন বলে পরিচয় দিলে বডিগার্ডরা বলে, আমাদেরকে তিয়ান ম্যাডাম আগে থেকেই বলে রেখেছে তার যদি যমজ বোন আসে তাকে যেন ভেতরে যেতে না দেওয়া হয়। এদিকে শিনশিন বেশ সুন্দরভাবেই তিয়ান সেজে স্টেজের উপর দাঁড়িয়ে এইসব জুয়েলারি ড্রাফটের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন বলতে শুরু করে। শিনশিনের বলা শেষ হতেই হাওমিং তার হাত তোলে ওকে প্রশ্ন করার জন্য। এদিকে তিয়ান তো বারবার করেই চেষ্টা করছিল প্রেস কনফারেন্সে ঢোকার জন্য। আর একবার যখন ও ঢুকতেই চাইছিল বডিগার্ডরা আবার ওকে ধরে ফেলে। তখন তিয়ান হাত ভাঙার নাটক করতে শুরু করে। এটা শুনে ওই দুজন বডিগার্ড একটু ঘাবড়ে যায়। আর তারপরে যখন ওরা এটা আলোচনা করছিল যে মেয়েটাকে নিয়ে ওরা কি করবে, সেই সুযোগ নিয়ে তিয়ান প্রেস কনফারেন্স যেখানে হচ্ছিল সেখানে ঢুকে পড়ে। এদিকে হাওমিং শিনশিনকে প্রশ্ন করে যে এই ডিজাইনটা কি তুমি নিজেই করেছো? শিনশিন এতে হ্যাঁ বললে হাওমিং ওকে আরো বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। আর যেই প্রশ্নগুলোর উত্তর একটাও শিনশিন ঠিক করে দিতেই পারেনি। হাওমিং তখন জোর দিয়ে বলে এই ডিজাইনগুলো অলিভিয়া নামে একজন ডিজাইনারের, কারণ আমি তার ডিজাইন দেখেছি তাই আমি জোর দিয়ে বলতে পারছি। আর এই কথাটা শুনে ওখানে বসে থাকা সমস্ত গেস্টরাও বুঝে যায় যে শিনশিন ওদেরকে ধোকা দিচ্ছে। শিনশিনকে এইভাবে সবার সামনে এম্বারেস হতে দেখে তিয়ান তো বেশ খুশি হয়। আর তারপর সে হাওমিংকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি কি করে জানলে যে ও মিথ্যে কথা বলছে? হাওমিং বলে, কারণ আমি অলিভিয়ার ডিজাইন আগে দেখেছি। তারপর হাওমিং এবং তিয়ান মিস্টার ওয়াং নামে একজনের সঙ্গে বিজনেস ডিনারে যায়। আর ওখানে হাওমিং প্রচুর ড্রিঙ্ক করে। মিস্টার ওয়াং যখন তিয়ানকেও ড্রিঙ্ক করতে বলছিল সেই ড্রিঙ্কটাও হাওমিং নিজেই করে ফেলে। আর এইভাবে অনেকক্ষণ ড্রিঙ্ক করার পর হাওমিং এর তো নেশা হয়ে যায়।
তাই তিয়ানই ওকে বাড়ি আনে। হাওমিং যখন ঘুমিয়েছিল তিয়ান স্নান করতে চলে যায়। কিছুক্ষণ পর হাওমিং ঘুম থেকে উঠে তিয়ানকে জল দিয়ে যেতে বলে, আর ও এতটাই জোর দিচ্ছিল যে তিয়ান ড্রেস না পরে তোয়ালে একটা গায়ে জড়িয়ে নিয়ে বাথরুম থেকে বাইরে এসে ওকে জল দেয়। জল খাওয়ার পর হাওমিং এর মনে হয় ও যেন তিয়ানকে হালকাভাবে দেখতে পাচ্ছে, তাই ও তিয়ানের দিকে এগিয়ে যায় আর ওর তোয়ালে ধরেই টান দেয়, যেটা থেকে তিয়ান তো ঘাবড়ে যায় আর ওকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো। এইটা বলেই তিয়ান যখন তাড়াহুড়ো করে ওখান থেকে চলেই যাচ্ছিল ওর পা স্লিপ করে যায়, আর ওর পড়ার আগের মুহূর্তেই হাওমিং ওকে ধরে ফেলে। হাওমিং ওর অনেকটা কাছাকাছি ছিল, তাই ওর মুখে হাত দিয়ে ও বোঝার চেষ্টা করছিল যে ও সত্যিই দেখতে পাচ্ছে নাকি। আর ও তো এটাও বলে যে আমি কি এগুলো স্বপ্ন দেখছি। আর এদিকে তিয়ান তো খুবই রেগেছিল, কারণ হাওমিং এর হাতটা ওর বুকের ওপরেই ছিল। এইভাবে হাওমিং তিয়ানকে অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, কিন্তু ও চোখের সামনে থেকে চলে যেতে হাওমিং আর কিছুই দেখতে পায়নি। চেয়ারম্যান রেন খুব খুশি হচ্ছিল, কারণ হাওমিং মিস্টার ওয়াং এর সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করতে চলেছে। আর যখন হাউসওয়ানের কথা আসে তখন চেয়ারম্যান বলে হাওমিং এর সঙ্গে হাউসওয়ানের যদি তুলনা করা হয় তাহলে হাউসওয়ান এখনো পর্যন্ত সেইভাবে ক্যাপেবল হয়ে ওঠেনি। এটা শুনতে পেয়ে হাউসওয়ান তো রেগে যায়। সেদিন রাতে হাউসওয়ান এবং শিনশিন একসঙ্গে ছিল। সেই প্রেস কনফারেন্সে যা হয়েছে তার জন্য শিনশিনের একটু মন খারাপ ছিল। তো হাউসওয়ান বলে তুমি এত চিন্তা করো না, আমি ওদের দুজনকে সামলে নেব। পরের দিন হাওমিং মিস্টার ওয়াং এর অফিসে যায় মিস্টার ওয়াং এর সঙ্গে কন্ট্রাক্ট সাইন করার জন্য, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর অফিসের একজনের কাছ থেকে জানতে পারে এই কন্ট্রাক্ট সাইন তো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এর আগের দিনই হাওমিং এর ফিয়ন্সে গিয়ে বলে এসেছিল তারা কন্ট্রাক্টটা সাইন করতে চায় না, আর এই জন্যই তো এই কন্ট্রাক্টটা এখন হাউসওয়ানের সঙ্গে সাইন হবে। এটা শুনে হাওমিং তো বেশ রেগে যায়। তারপর ও যখন বাড়ি যায় তিয়ান ওকে কনগ্রাচুলেট করে কন্ট্রাক্ট সাইন হয়ে যাওয়ার জন্য, কারণ মিস্টার ওয়াং এর অফিসে কি হয়েছে সেগুলোর কিছুই তো তিয়ান জানতো না। আর এটা শুনে হাওমিং ওকে জিজ্ঞাসা করে তোমার আমাকে কি কিছুই বলার নেই। তিয়ান তো কনফিউজড হয়ে যায় এটা শুনে, আর তখনই ওকে ওর মা ফোন করে। হাওমিং বলে তুমি ফোনটা রিসিভ করো আর লাউড স্পিকার অন করো। এবারও তিয়ান কনফিউজড হয়ে যায়, কিন্তু তবুও সে হাওমিং এর কথা মতোই কাজ করে। ফোনটা রিসিভ করতেই ওর মা ওদিক থেকে বলে ওঠে শিনশিন তোমার কথা মতো আমরা মিস্টার ওয়াং এর সঙ্গে কথা বলে নিয়েছি, আর এইসব কিছুর জন্য হাওমিং কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে? যদি খারাপ ব্যবহার করে তাহলেও কিছু নয়, তুমি আমাদের কাছে চলে আসো। এগুলো শুনে তিয়ান যখন ওর মাকে জিজ্ঞাসা করে তুমি এসব কি বলতে চাইছো, এটা বলার আগেই ওর মা তো ফোনটা কেটে দেয়। হাওমিং খুব রেগেই ওকে জিজ্ঞাসা করে তুমি কবে থেকে হাউসনের সঙ্গে হাত মিলিয়েছো। তিয়ান বলে তুমি এসব কি বলছো। হাওমিং বলে আমি মিস্টার ওয়াং এর সঙ্গে যে কন্ট্রাক্টটা সাইন করতে গিয়েছিলাম সেটা এখন হাউসনের সঙ্গে সাইন হবে, কারণ তুমি মিস্টার ওয়াংকে বলে এসেছিলে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই না। তিয়ান বলে আমি এরকম কেন করব, আর আমি তো কালকে বাড়ি থেকে বেরই হইনি। হাওমিং আরো রেগে বলে আমি মিথ্যে কথা বলা লোকেদের একদমই পছন্দ করি না। তিয়ান বলে তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না। হাওমিং এতে কিছু বলেনি দেখে তিয়ান রেগেই ওখান থেকে চলে যায়। এদিকে শিনশিন এবং হাউসওয়ান সেদিন রাতে পার্টি করছিল, কারণ তাদের প্ল্যানিং সাকসেসফুল হয়ে গেছে। হাউসওয়ান ওকে জিজ্ঞাসা করে তুমি আর তোমার বোন কি এইভাবেই তোমাদের পরিচয়কে এক্সচেঞ্জ করো। শিনশিন তো এই কথার কোনো উত্তর দেয়নি, শুধু এটুকুই বলে বিজনেস মানেই দেয়া নেয়া বোঝায়। তখন হাউসওয়ান তো বুঝেই যায় শিনশিন কি বলতে চাইছে। তো হাউসওয়ান বলে তুমি যেমন আমাকে সাহায্য করেছো আমিও তোমাকে সাহায্য করব তোমাদের ফ্যামিলি বিজনেস পাওয়ায়। রাতে নিজের রুমে বসে হাওমিং তিয়ানের বলা কথাগুলো মনে করে, আর তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে তুমি কাল রাতে সিসিটিভি ফুটেজটা চেক করে দেখো। এদিকে তিয়ানও এটাই ভাবে যে কালকে তো আমি বাড়ি থেকে বেরোইনি, কিন্তু মিস্টার ওয়াং বলছে আমি তাকে বলেছি আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই না, তার মানে সে নিশ্চয়ই আমার মতো কাউকে একটা দেখেছে, আর সেটা নিশ্চয়ই শিনশিন হবে। এটা ভেবেই তিয়ান রুমের বাইরে আসে। এদিকেই হাওমিং এর অ্যাসিস্ট্যান্ট কিছুক্ষণ পর ওকে আবার ফোন করে আর বলে যে সত্যিই তো তিয়ান কালকে বাড়ির বাইরেই যায়নি। কথাটা শুনে হাওমিং ওকে বলে তাহলে তুমি তিয়ান এবং শিনশিনের ব্যাপারে ভালো করে ইনভেস্টিগেশন করো। তিয়ান হাওমিং এর রুমের বাইরেই চলে আসে আর দরজায় নক করতে গিয়েই ভাবে আমি ওকে কি বলবো, সে যদি আমার কথা বিশ্বাস না করে তো। আর তারপরেই আবার ভাবে আমাকে তো ওকে সত্যি কথাটা জানাতেই হবে। এই বলে ও দরজায় নক করতে যাবেই কি সেই মুহূর্তেই হাওমিং ও রুম থেকে বেরিয়ে চলে আসে, যেটা থেকে তিয়ান তো রাস্তা থেকে সরে যায়। আর হাওমিং তার নিজের রুম থেকে বেরিয়ে তিয়ানের রুমের বাইরে যায়, আর ও দরজায় নক করতে গিয়েও নক করতে পারেনি, কারণ সে তো এটাই বুঝতে পারছিল না যে সে তিয়ানকে কি বলবে। আর এইগুলো দেখে তিয়ান তো হাসতেই শুরু করে আর ওকে বলে হাওমিং আমি কিন্তু পেছনে আছি, আমাকে তুমি যা বলতে চাইছো তা তাড়াতাড়ি বলে ফেলো। তারপর ওরা দুজন কথাবার্তা বলে, আর তিয়ান হাওমিংকে এটাও জানায় যে এটা নিশ্চয়ই শিনশিনই করেছে। ওরা দুজন এতটাই একই রকম দেখতে যে মিস্টার ওয়াং বুঝতেই পারেনি যে ওটা তিয়ান নয় শিনশিন ছিল। আর অনেক কথাবার্তা বলার পর ওদের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। তারপর তিয়ান ওকে জিজ্ঞাসা করে কিন্তু কন্ট্রাক্টটা তুমি ফিরে পাবে কিভাবে সেটা চিন্তা করেছো। হাওমিং বলে তুমি ওই ব্যাপার নিয়ে চিন্তা করো না। পরের দিন যখন হাউসওয়ান মিস্টার ওয়াং এর সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে যায়
তখনই সেখানে হাওমিং তিয়ানের সঙ্গে পৌঁছে যায় আর মিস্টার ওয়াংকে বলে, তুমি যে কন্ট্রাক্টটা সাইন করতে চাচ্ছ সেই ডিজাইনগুলো তো অনেক পুরনো, আমার কাছে অনেক সুন্দর ডিজাইন আছে। এটা বলেই হাওমিং তার আনা ডিজাইনগুলো মিস্টার ওয়াংকে দেখায় আর মিস্টার ওয়াংকে সে এটাও বলে যে এই ডিজাইনগুলো অলিভিয়ার। আর হাওমিং এই ডিজাইনগুলো একটা অকশনে অনেক দাম দিয়ে কিনেছিল। এটা শুনে তিয়ান তো অবাক হয়ে যায়, কারণ অলিভিয়া তো তারই একটা ছদ্মনাম। আর মনে মনে অনেকটা খুশিও হয়, কারণ হাওমিং তার অনেক ডিজাইনই কিনেছে। ডিজাইনগুলো দেখে মিস্টার ওয়াং তো খুব খুশি হয়ে যায় আর কন্ট্রাক্টটা হাওমিং এর সঙ্গেই সে সাইন করে। এতে তো হাওশন খুবই রেগে যায় আর সে তার নিজের বাড়িতে ফিরে আসে, যেখানে শিনশিন আগে থেকেই ছিল। আর ওকে বলে, এবারেও তুমি কন্ট্রাক্টটা সাইন করতে পারোনি তাই না, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে আবারও সাহায্য করব। এটা বলেই তো দুজনে আবার রোমান্স করতে শুরু করে। রাতে তিয়ান একটা ড্রামা দেখছিল আর ওর পাশে হাওমিংও ছিল, কিন্তু ড্রামাটাতে হঠাৎ করে যখন কিসিং সিন শুরু হয় তখন তিয়ান হাওমিং যাতে শুনতে না পায় তার জন্য সে সাউন্ডটাকে অনেকটা কমিয়ে দেয়। কিন্তু হাওমিং তো সবকিছুই বুঝে ফেলে আর ওকে জিজ্ঞাসা করে, তুমি এইরকম ড্রামা দেখতে পছন্দ করো? তখন তিয়ান বলে, আরে না না, ড্রামাটা ভুল করেই চলতে শুরু করেছিল। তারপর তিয়ান ওকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো অলিভিয়া মেয়ে নাকি ছেলে? হাওমিং বলে মেয়ে। এটা শুনে তিয়ান তো অবাক হয়ে ওকে আবারও জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে? হাওমিং বলে, কারণ ছেলেরা এরকম ডিজাইন করতে পারে না। আর তারপরেই তো হাওমিং তিয়ানের একদম কাছে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি কি জেলাস হচ্ছ? এটা শুনে তিয়ান তো নার্ভাস হয়ে পড়ে আর সে কোনো রকম হাওমিংকে সরিয়ে দিয়ে নিজের রুমেই চলে আসে। তিয়ান যখন তার নিজের রুমে বসে খুব খুশি হচ্ছিল এইসব কথা ভেবে, তখনই ওর কাছে একটা ফোন আসে আর ওকে বলা হয় ওর বাবাকে নাকি হসপিটাল থেকে আজই ট্রান্সফার করা হয়েছে। এটা শুনে তিয়ান তো চিন্তায় পড়ে যায় আর সে তখনই হসপিটালে চলে যায়, কিন্তু গিয়ে দেখে সত্যিই তো ওর বাবা ওখানে ছিল না। আর ও যখন এটাই ভাবছিল যে ব্যাপারটা কি হচ্ছে, তখনই রুমের দরজা খোলার আওয়াজ হয়, যেটা শুনতে পেয়ে তিয়ান লুকিয়ে পড়ে। আসলে রুমে তখন শিনশিন একটা লোকের সঙ্গে এসেছিল আর সেও এসে দেখে তার বাবা ওখানে নেই। তাই শিনশিন হাওশোয়াংকে ফোন করে আর বলে যে আমি 3টে হসপিটাল খুঁজে দেখেছি, কোথাও আমি বাবাকে খুঁজেই পাচ্ছি না। এটা বলেই শিনশিন এবং সেই লোকটা তো রুমের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তিয়ানের ফোনে দুটো মেসেজ আসার শব্দ হয় আর এটা শুনতে পেয়ে শিনশিনের সঙ্গে থাকা লোকটি তিয়ানের দিকে এগিয়ে যেতে থাকে। তিয়ান যখন বুঝতেই পারে যে সে লোকটির হাতে ধরা পড়ে যাবে, তাই তিয়ানও লোকটিকে মারার জন্য একটা ছড়ি তোলে, কিন্তু তারপরেই দেখা যায় যে সেটা তো হাওমিং এর অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমি লোকটাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তারপর অ্যাসিস্ট্যান্ট তিয়ানকে তার বাবার কাছে নিয়ে যায়, যেখানে হাওমিং আগে থেকেই ছিল এবং ওর বাবার কেয়ার করছিল। বাবাকে দেখতে পেয়ে তিয়ান খুবই ইমোশনাল হয়ে পড়ে। হাওমিং তিয়ানকে বলে, তোমার বাবা এখন বিপদের বাইরে, তাই তুমি চিন্তা করো না, তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এটা শুনেই তিয়ান হাওমিংকে জড়িয়ে ধরে আর ওকে ধন্যবাদও জানায়, কারণ হাওমিং না থাকলে আজকে সে তার বাবাকে বাঁচাতেই পারতো না। হাওমিং তিয়ানকে বলে, রাতে এইভাবে একা একা তুমি আর কখনোই বাড়ি থেকে বেরিয়ে আসবে না, কোনো কিছু সমস্যা হলে তুমি আগে আমার কাছে আসবে। সেদিন রাতে যখন তিয়ান বসে বসে তার কাজই করছিল, তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। তখন হাওমিং এবং তিয়ান দুজনেই রুম থেকে বেরিয়ে আসে আর কারেন্টটা ঠিক করতে চলে যায়। আর ঠিক সেই সুযোগেই হাওশন ওদের বাড়িতে চলে আসে আর সে হাওমিং এর রুম থেকে তার কিছু ইম্পর্ট্যান্ট ফাইল এবং তার পার্সোনাল সিল চুরি করে নেয়। পরের দিন সকালে চেয়ারম্যান রেন একটা মিটিং ডাকে, যেখানে হাওমিং এবং তিয়ানও ছিল। আসলে চেয়ারম্যান রেন আজকে একটা অ্যানাউন্সমেন্ট করতে চায়। আসলে ও এটাই বলতে চায় যে এরপর থেকে অফিসিয়ালি হাওমিং রেন গ্রুপের প্রেসিডেন্ট হয়ে যাবে। আর ওরা যখন এই ব্যাপারে কথাবার্তাই বলছিল, তখনই ওখানে হাওশান চলে আসে আর বলে, আমার এই ব্যাপারে অবজেকশন আছে। এটা বলেই হাওশান ওদের সবাইকে একটা ফাইল দেখায় আর বলে, হাওমিং অনেক কম দামেই আমাদের কোম্পানির শেয়ারগুলোকে প্রাইভেট কোম্পানিগুলোকে বিক্রি করে দিয়েছে। এটা শুনে ওখানে থাকা সবাই তো খুবই অবাক হয়ে যায় আর ফাইলটা দেখে এটা তাদেরকে বিশ্বাস করতেই হয়, কারণ ফাইলে হাওমিং এর সেই পার্সোনাল শিলও ছিল। এগুলো তো তিয়ান একদমই সহ্য করতে পারেনি আর ও যখন কিছু বলতেই চাইছিল, হাওমিং ওকে আটকে দেয়। আর এইগুলো দেখে চেয়ারম্যান রেন রেগেই হাওমিংকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয়। আর যতদিন এইসব কিছুর ইনভেস্টিগেশন চলবে, ততদিনের জন্য হাওমিং এর আন্ডারে থাকা সমস্ত কাজই হাওশনের কাছে চলে যাবে। এইসব কিছুর পর ওরা যখন বাড়ি ফেরে, দেখে ওদের সমস্ত জিনিসপত্রই বাইরে বের করে দেওয়া হয়েছে। আর এখন তো হাওমিং এর হাতেও কোনো পাওয়ার নেই, তাই হাওমিং তো কিছুই করতে পারবে না। এটা থেকে অ্যাসিস্ট্যান্টই তার একটা নিজের অ্যাপার্টমেন্টে ওদের দুজনকে নিয়ে যায়, যেই অ্যাপার্টমেন্টটা অনেকদিন থেকেই বন্ধ ছিল। ঘরটা অনেকটা নোংরা ছিল, তাই তিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট মিলে পুরো ঘরটাই পরিষ্কার করে ফেলে। ঘর পরিষ্কার করতে গিয়ে তো ডিনারের টাইম চলে আসে। তখন হাওমিং বলে যে বাইরে থেকে কিছু একটা অর্ডার দিয়ে দিলেই হয়। এটা শুনে তিয়ান বলে, তার দরকার নেই, আমিই রান্না করে নেব। ওদের রোমান্টিক মোমেন্ট যাতে খারাপ না হয়ে যায়, অ্যাসিস্ট্যান্ট বলে, আমার মনে পড়েছে যে আমার মাও বাড়িতে রান্না করছে, তাই আমি বাড়ি চলে যাচ্ছি।
এটা বলেই ও তো ওখান থেকে চলে যায়। সবজি কাটার সময় হাওমিং তিয়ানকে ধন্যবাদ জানায় যে সবকিছু ছেড়ে তার সঙ্গে থাকার জন্য, আর ওকে এটাও বলে যে তোমার যদি এখানে থাকতে কষ্ট হচ্ছে তাহলে তুমি তোমার বাড়ি যেতে পারো। তখন তিয়ান বলে আমার কোনো কষ্টই হচ্ছে না, আর আমি সবসময় তোমার সঙ্গেই থাকতে চাই। আর দেখোই না, কিছুদিন পর সমস্ত কিছু ঠিকও হয়ে যাবে। কিছুক্ষণ পর তিয়ান তো গরম গরম খাবার রান্না করে নিয়ে চলে আসে, কিন্তু রান্না করতে গিয়ে ওর হাতের এক জায়গায় ফোসকা পড়ে যায়। তাই হাওমিং ওর হাতে ফু দিতে শুরু করে, কিন্তু যে হাতে ফোসকা পড়েছিল সেই হাতে নয়। কিন্তু তবুও তিয়ান খুব খুশি হচ্ছিল, কারণ হাওমিং ওরা এতটা কেয়ার করছে দেখে। আর কিছুক্ষণ পর তিয়ান বলেই দেয় যে আমার অন্য হাতে ফোসকা পড়েছে। এটা শুনে হাওমিং তার অন্য হাতেও ফু দিয়ে দেয়। রাতে তিয়ান এবং হাওমিং মোমবাতি জ্বালিয়ে দুজনে অনেক কথাবার্তা বলে। ওরা মোমবাতি জ্বালিয়েছিল কারণ অ্যাপার্টমেন্টে কারেন্ট ছিল না। তিয়ান হাওমিংকে জিজ্ঞাসা করে এরপর তুমি কি করতে চাও, আর হাউসনের সঙ্গে কিভাবে এবার ডিল করবে। তখন হাওমিং বলে আর আমি কিছু করতেই চাই না, আর নিজের ভাইয়ের সঙ্গে এইভাবে কোম্পানির জন্য লড়াই করে কোনো লাভই নেই। আর তাছাড়াও আমরা দুজন শুধুমাত্র এই রেন গ্রুপের কর্মচারী, আমাদেরকে পরিচালনা করে তো আমাদের বাবা। তখন তিয়ানোকে জিজ্ঞাসা করে তাহলে তোমার লক্ষ্য কি। হাওমিং বলে আমি আমাদের কোম্পানিটাকে পৃথিবীর মধ্যে সবথেকে বড় জুয়েলারি কোম্পানি বানাতে চাই, কিন্তু এটা হয়তো আমার নিজের ইচ্ছেও নয়। ছোটবেলা থেকে এই কথাগুলো আমার বাবার মুখ থেকেই শুনেছি, তাই হয়তো কথাগুলো আমার মাথায় ঢুকে গেছে। আর এখানে তিয়ান তার নিজের কথাও বলে। এটা বলে যে সে যখন 5 বছরের ছিল তখন তার মা প্রথম তাকে জুয়েলারি ডিজাইন করা শিখিয়েছিল, আর তারপর থেকে সে প্রিন্সেস শিশি নামে জুয়েলারি ডিজাইন করে। তিয়ানে তো জুয়েলারি ডিজাইন করতে খুব ভালোও লাগে। আর কথা বলতে বলতেই ওরা দুজন এতটা ক্লোজ হয়ে গেছিল যে হাওমিং তিয়ানকে কিস করেই ফেলে। পরের দিন হাওমিং একটু একটু করে আবারও দেখতে পাচ্ছিল, তাই ওর ডক্টরের বলা কথাগুলো মনে পড়ে। আসলে ডাক্তার ওকে বলেছিল যে ওর চোখটা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু পুরোপুরি ভাবে ও দেখতে পাবে নাকি তার কোনো সিওরিটি তো ছিল না। এইসব কথা ভাবার পর হাওমিং কিচেনে যায় ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। তিয়ান যখন ঘুম থেকে উঠে আসে দেখে হাওমিং ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। এটা দেখে ও তো খুবই অবাক হয়ে যায়, আর তারপরে ও খুব এক্সাইটেড ভাবে ওকে জিজ্ঞাসা করে তুমি কি দেখতে পাচ্ছ, না হলে তুমি কি করে রান্না করলে। হাওমিং এখানে ওকে সত্যিটা বলেনি যে ও হালকা হালকা ভাবে দেখতে পায়। হাওমিং তো এটা বলে আমি অন্ধ হওয়ার আগে থেকেই ব্রেকফাস্ট বানাতে পারতাম। তারপর তিয়ান নিজে ব্রেকফাস্ট করছিল আর হাওমিংকে করিয়েও দিচ্ছিল। তখন হাওমিং তো ওর আঙুলেই কামড়ে দেয়, আর ওর সঙ্গে বেশ ফ্লার্ট করতেও শুরু করে। তখনই অ্যাসিস্ট্যান্টও হাওমিং এর কাছেই আসছিল, আর ওদেরকে এইভাবে ফ্লার্টিং করতে দেখে সে ওদেরকে ডিস্টার্ব না করেই বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পর আবারও দরজায় নক করে ও ভেতরে আসে, তাই তিয়ান তো ওর জন্য জল আনতে যায়। অ্যাসিস্ট্যান্ট হাওমিংকে বলে বস আমি সত্যিই কিছু দেখিনি। তখন হাওমিং বলে আমি ভালো করেই জানি তুমি দেখেছিলে, কারণ আমি এখন একটু আবছা আবছা করেই দেখতে পাই। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো খুবই এক্সাইটেড হয়ে পড়ে, আর এই ব্যাপারে যখন ও তিয়ানকে জানাতেই চাইছিল হাওমিং ওকে আটকায় আর বলে এখনো আমার চোখ পুরোপুরি ঠিক হয়ে যায়নি, তাই এখনই এই ব্যাপারে তিয়ানকে বলার দরকার নেই। আজকে অ্যাসিস্ট্যান্ট এসেছিল কারণ সে হাউসওয়ানের উপর ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে হাওমিং এর অ্যাক্সিডেন্টটা হাউসওয়ানি করিয়েছে, আর এর প্রমাণও সে এনেছিল। পরের দিন এই সমস্ত প্রমাণ নিয়ে হাওমিং ওর বাড়ি যায়, যেখানে ওর বাবা এবং হাউসওয়ান কিছু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিল। ওকে দেখেই ওর বাবা এবং হাউসওয়ান দুজনেই বলে ওঠে তুমি এখানে কি করতে এসছো। তো হাওমিং ওদেরকে সমস্ত প্রমাণ দেখিয়ে বলে হাউসওয়ান তুমি আবার অ্যাক্সিডেন্ট করিয়েছিলে, যার জন্য আমি এখন দেখতে পাই না। আর তারপরেও তোমার শান্তি হয়নি, তুমি আমাকে কোম্পানি থেকে বের করার জন্য আমারই বাড়ি থেকে আমার পার্সোনাল শিল চুরি করে আমার নামে তুমি আমার শেয়ারগুলোকে লোকের কাছে বিক্রি করে দিয়েছো। এই সমস্ত কিছু প্রমাণ দেখে আর শুনে হাওমিং এর বাবা তো খুবই রেগে যায় আর হাউসওয়ানকে একটা চড় মারে। আর ওর বাবা এটাও বলে আমি তোমাদের দুজনের মধ্যে কম্পিটিশন চেয়েছিলাম, নাকি এটা চেয়েছিলাম যে তোমরা একে অপরকে আঘাত করো। এটা শুনে হাওমিং ওর বাবার উপরে খুবই চিৎকার করে আর বলে এইসব কিছু তোমার কারণেই হয়েছে। তুমি ছোটবেলা থেকেই কিছু একটা পাওয়ার জন্য আমাদের দুজনের মধ্যে কম্পিটিশন লাগিয়ে দিতে, আর আমরা এটা করতে না চাইলে তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ারও হুমকি দিতে। এটা শুনে ওর বাবা বলে এরকম ব্যাপারটা নয়, আমি তোমাকে ছোটবেলা থেকে এতটা বড় করেছি যাতে তুমি বড় হয়ে আমার কোম্পানিটা সামলাতে পারো। তখন হাউসওয়ান বলে তাহলে আমার কি হবে। ওর বাবা বলে তুমি আজ পর্যন্ত একটাও কাজ ঠিক করে করতেই পারোনি, আর তাই তো তুমি কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার যোগ্যই নও। এটা শুনে হাউসওয়ান তো খুবই রেগে যায়, আর সে হাওমিংকে যখন মারতেই যাচ্ছিল তখনই ওর বাবা ওকে আটকে দেয়। আর হাওমিংও যখন ওদেরকে ছাড়াতে আসছিল তখন হাউসওয়ান ওকে জোর করেই ঠেলে দেয়। এর ফলে হাওমিং এর মাথাটা এক জায়গায় ধাক্কা লেগে যায়, আর তাই তো সে জ্ঞান হারিয়ে ফেলে। ওপরে এতটা চিৎকার চেঁচামেচি হচ্ছে শুনে তিয়ান নিচ থেকে ওপরে আসে, আর সে এবং হাওমিং এর বাবা দুজনেই হাওমিংকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু হাওমিং এর তো জ্ঞান ফিরছিল না। আর এইসব কিছু থেকে এই প্রথমবারের জন্য হাউসওয়ানের একটু ভয় লেগে যায়। আর তারপরে এই সিনটা চেঞ্জ হয়ে যায়, যেখানে আমরা দেখবো হাওমিং এর ট্রিটমেন্ট হয়ে গেছিল, আর ওর ট্রিটমেন্টের ফলে ডাক্তার তো এটাও বলেছে ওর চোখের দৃষ্টি ও ফিরে পাবে। তাই তিয়ান ওকে বলে তুমি তোমার চোখ ফিরে পেলেই আমাকে দেখতে পাবে।
আর একবার তুমি সুস্থ হয়ে যাও, তারপরেই আমি সব সত্যি কথাটা তোমাকে বলে দেব যে আমি শিনশিন নই, আমি তিয়ান, আর কোন পরিস্থিতিতে এবং কেন তোমার সঙ্গে আমি এঙ্গেজমেন্ট করেছিলাম। এগুলো যখন শিনশিন জানতে পারে ও তো খুবই চিন্তায় চলে আসে। এখন তার বাবা হাতের মুঠোয় নেই, তাই রুয়ান গ্রুপও তার হতে পারবে না। আর একবার যদি হাওমিং এর চোখে দৃষ্টি ফিরে আসে, সে তো তিয়ানকে খুব ভালোভাবে সাপোর্ট করবে। তখন তো শিনশিন আর কিছু করতেই পারবে না। কিন্তু তারপরেই ওর মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর সে এটা ভাবে যে হাওমিং তো আমার পথের কাঁটাই নয়, কারণ হাওমিং আমার ফিয়ন্সে। এখন আমার পথের কাঁটা তো তিয়ান। তাই শিনশিন তো তিয়ানকে মারার পুরো প্ল্যানিংই করে ফেলে। এটা শুনে ওর মা তো ওকে এরকম করতে বারণও করে। কিন্তু শিনশিন তো ওর মায়ের কোনো কথাই শুনতে রাজি ছিল না। সেদিন যখন তিয়ান কোথাও একটা যাচ্ছিল, ওর সামনে কিছু গুন্ডারা চলে আসে আর ওকে কিডন্যাপ করেই নিয়ে চলে যায়। আর এদিকে শিনশিন তার মুখের মেকআপ পরিবর্তন করে ফেলে, মানে যেমনটা তিয়ান মেকআপ করে সেই রকমটাই মেকআপ করে নেয়। আর তারপর তো ওকে পুরো তিয়ানের মতোই দেখতে লাগছিল। এদিকে তিয়ানের যখন জ্ঞান ফেরে, তখন ও দেখে যে ওর সামনে একটা গুন্ডা দাঁড়িয়ে আছে। আর সে তো ওর কিছু ছবি তুলে কাউকে একটা পাঠিয়েও দেয়। আর এইসব কিছুর পর গুন্ডাটা ওর হাতের বাঁধন খুলে দেয় আর ওকে কিছু খাওয়ারের জন্য দিয়েও যায়। এইভাবে 2 দিন কেটে গেছে। তাই অ্যাসিস্ট্যান্টের তো ওর কথা ভেবে চিন্তা হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট যখন ওকে খুঁজতে যাবেই ভাবছিল, তখনই শিনশিন তিয়ান সেজে ওখানে চলে আসে। শিনশিন এসে অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি এবার আরাম করতে যাও। এটা বলেই ও হাওমিং এর কাছে বসে আর মনে মনে এটাই ভাবে যে হাওমিং, এরপর থেকে সবসময়ের জন্য আমিই তোমার পাশে থাকবো। আর তারপরই হাওমিং এর জ্ঞান ফিরে আসে। আর সে তো এবার দেখতেও পাচ্ছিল। আর এটা দেখে শিনশিন তো নাটক করেই বলে আমি খুব খুশি যে তুমি সুস্থ হয়ে উঠেছো। এদিকে হাওমিংও খুব খুশি হচ্ছিল, কারণ সে সুস্থ হওয়ার পর ফাইনালি সে শিনশিনকে দেখতে পাচ্ছে। হাওমিং তো এক মুহূর্তের জন্য এটা সন্দেহ করেনি যে ওর কাছে এখন যে আছে সে তিয়ান নয়, শিনশিন। তারপর হাওমিং যখন ওর হাতের আঙুলগুলো স্পর্শ করে, তখনও বুঝতে পারে যে কিছু একটা তো সমস্যা আছে, কারণ তিয়ানের কিছুদিন আগেই হাতে ফোসকা পড়েছিল, কিন্তু এর হাতে তো কোনো ফোসকার চিহ্নই নেই। সুযোগ বুঝে শিনশিন যখন ওকে কিস করতেই যাচ্ছিল, হাওমিং তখন তার মাথাটা সরিয়ে নেয় আর ও ইচ্ছে করেই বলে যে আমার মাথাটা ঘোরাচ্ছে। এটা থেকে শিনশিন বলে তাহলে আমি তোমার জন্য 1 গ্লাস জল আনতে যাচ্ছি। শিনশিন ওখান থেকে চলে যাওয়ার পর হাওমিং তো চিন্তায় পড়ে যায়, কারণ ওর মনে হয় এই শিনশিনকে একটু অচেনা লাগছে। সেদিন রাতে শিনশিন হাওমিং এর চোখের দৃষ্টি ফিরে আসার খুশিতে ওর জন্য একটা কেক আনে, যাতে ওর সঙ্গে সেলিব্রেট করতে পারে। আর হাওমিং ফিরে আসার আগেই ও রুমের লাইট বন্ধ করে দেয়। এটা দেখে হাওমিং তো খুবই অবাক হয়ে যায়, কারণ আগে তো অন্ধকার থেকে শিনশিনের খুব ভয় লাগতো। হাওমিং তখন শিনশিনকে জিজ্ঞাসা করে তোমার কি অন্ধকার থেকে ভয় লাগে না? শিনশিন বলে আমি এতটাও ভীতু নই যে আমার অন্ধকার থেকেও ভয় লাগবে। কথাটা শুনে হাওমিং এর তো আরো সন্দেহ বেড়ে যায়। তারপর শিনশিন হাওমিং এর সঙ্গে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু হাওমিং এখানে একটা বাহানা দিয়ে দেয়। এটা বলে যে আমার কাল সকালেই একটা মিটিং আছে। এটা বলার পরেই হাওমিং তার নিজের রুমে চলে যায়, যেটা দেখে শিনশিন তো খুবই রেগে যায়। এদিকে আমরা তিয়ানকে দেখবো যে এখনো সেই রুমের মধ্যে বন্ধ ছিল, কিন্তু ওই রুমটা একটা টিভি চলছিল। আর টিভির খবরে ও সেদিন হাওমিং এবং শিনশিনকে দেখতে পায়। এটা দেখেই ও বুঝে যায় ওর সঙ্গে এখন যা হচ্ছে এইসব কিছু শিনশিনেরই প্ল্যানিং। হাওমিং তো এটা বলে যে রেন গ্রুপ এবং রুয়ান গ্রুপ একসঙ্গে এখন ওয়ার্ল্ড জুয়েলারি কম্পিটিশনে পার্টিসিপেট করবে। হাওমিং এর বাবা কোম্পানির পুরো দায়িত্বটা এবার হাওমিংকেই দিয়ে দেয়। আর ওকে এটাও জানায় যে হাউশওয়ান তার নিজের ভুলটা পুলিশের সামনে স্বীকার করেছে। আর হাউশওয়ানের ওপর অ্যাটেম্প টু মার্ডারের চার্জ লাগলেও হাউশওয়ান যেহেতু নিজে থেকে তার ভুলটা স্বীকার করেছে, তাই ওর শাস্তিটা একটু কমে গেছে। হাউশওয়ান এতটাই খারাপ কাজ করেছিল যে সে লজ্জায় তো আর দাদার সামনে যেতেই পারেনি, তাই ও হাওমিং এর একটা ছবির সামনেই নিজের ভুলটা স্বীকার করে আর ওকে সরিও বলে। পরের দিন তিয়ানকে আবার সেই গুন্ডাটা খাবার দিতে চায়। আর আজকে সে একটা বড় ব্যাগে টাকা এনেছিল, যেটা সে গুনতে বসে যায়। কিন্তু টাকাটা গোনা শুরু করতেই ওর গায়ে অ্যালার্জি বের হয় আর চুলকানিও হতে থাকে, যেটা থেকে তিয়ান ওকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো মেডিকেল প্রবলেম আছে? গুন্ডাটা তো প্রথমে কোনো কিছু বলতে রাজি ছিল না, কিন্তু তারপর তিয়ানের বারবার জিজ্ঞাসা করায় ও বলেই দেয় যে ওর টাকা থেকে অ্যালার্জি আছে। এটা শুনে তিয়ানের মাথায় তো একটা বুদ্ধি চলে আসে আর ও গুন্ডাটিকে বলে দেখো তুমি যদি চাও তাহলে তোমার টাকাগুলো আমি গুনতে তোমাকে সাহায্য করতে পারি। তখন গুন্ডাটি বলে তুমি আমার সঙ্গে বেশি চালাকি করার মোটেও চেষ্টা করো না। এটা শুনে তিয়ান বলে আমি আর কি চালাকি করব, আমার তো পা এমনিতেও বাঁধা আছে, আর তাছাড়াও সারাদিন রুমের মধ্যে থেকে থেকে আমি বোর হয়ে যাচ্ছি, কতদিন বা এইভাবে আমি এই খবর চ্যানেল দেখবো, তাই আমি ভাবছি যে তোমাকে টাকা গুনতে সাহায্য করলে আমারও হয়তো একটু ভালো লাগবে। তখন গুন্ডাটি ওকে টাকা দেয়। প্রথমটা তিয়ান তো খুব ভালোভাবেই টাকাগুলো গুনে দিচ্ছিল, কিন্তু তারপর দেখে যে গুন্ডাটি একটু অন্যমনস্ক হয়ে গেছে, আর সেই সুযোগে তিয়ান কিছুটা টাকা নিচেই ফেলে দেয়। এটা দেখে গুন্ডাটি প্রথমে ওকে খুব বকতেই শুরু করে। তারপর গুন্ডাটি যখন টাকাটা তোলার জন্য নিচের দিকেই ঝুঁকে যায়, তিয়ান একটা চেয়ার তুলে ওর মাথায় করে মারে। এর ফলে গুন্ডাটি জ্ঞান হারিয়ে ফেলে, আর সেই সুযোগে তিয়ান ওর হাত পায়ে বেঁধে দেয়। কিছুক্ষণ পর গুন্ডাটির যখন জ্ঞান ফেরে, তখন তিয়ান ওকে জিজ্ঞাসা করে ওর ফোন এবং ব্যাগটা কোথায় আছে। গুন্ডাটি তো প্রথমে কিছুই বলতে চাইছিল না, যেটা থেকে তিয়ান কিছুটা টাকা ওর গায়ের উপর ফেলতে শুরু করে। আর গুন্ডাটি তো প্রথম থেকেই টাকা থেকে অ্যালার্জি ছিল, তাই শেষমেশ ও তিয়ানকে সমস্ত কিছু বলতে রাজি হয়ে যায়।
এদিকে শিনশিনকে দেখবো যে তার মায়ের ওপর খুবই রাগ দেখাচ্ছিল। আসলে শিনশিন এতদিন ভেবেছিল যে ওর মা নিশ্চয়ই গুন্ডাদেরকে দিয়ে তিয়ানকে মেরেই ফেলেছে, কিন্তু আসলে তিয়ান তো এখনো বেঁচে আছে। আর এটা জানতে পারার পর ও তার মাকে খুবই বকতে শুরু করে। আর তার থেকে বড় কথা, তিয়ান তো এখন গুন্ডাদের হাত থেকেও পালিয়ে বেঁচেছে। এটা জানতে পেরে শিনশিন তো খুবই রেগে যায়। তখন সে তার গুন্ডাদেরকে বলে, তিয়ানকে দেখতে পেলেই এবার তোমরা মেরে ফেলো। গুন্ডাদের কয় থেকে বেরিয়ে আসার পর তিয়ানের প্রথমেই হাউমিং এর কথা মাথায় আসে। আর ও তো ওকে ফোন করবে ও ভাবে, কিন্তু তারপর এটাও ভাবে যে হাউমিংকে যদি এখন সে সবকিছু খুলেও বলে, তাহলে কি হাউমিং ওর কথা বিশ্বাস করবে? আর তাছাড়া হাউমিং যদি ওকে সত্যিই ভালোবাসতো তাহলে বুঝেই যেত ওর কাছে এখন যে আছে সেটা আসলে তিয়ান নয়। আর এগুলো ভাবার পরেই তো তিয়ানের মন খারাপ হয়ে যায়। তাই সে সেই অ্যাপার্টমেন্টে যায় যেটাই অ্যাসিস্ট্যান্ট ওদেরকে থাকতে দিয়েছিল। আসলে এই অ্যাপার্টমেন্টের চাবিটা তিয়ানের কাছেই ছিল। আর এই অ্যাপার্টমেন্টেই সে একটা ওয়ার্ল্ড জুয়েলারি কম্পিটিশনের ফর্ম পেয়ে যায়। আর ওই ফর্মটায় প্রিন্সেস সিসির নাম লেখা ছিল, যেই নাম নিয়ে তিয়ান প্রথম প্রথম জুয়েলারি ডিজাইন করত। এটা দেখার পরেই তিয়ান সেই ওয়ার্ল্ড জুয়েলারি ডিজাইনার কম্পিটিশনে যোগ দিতে যায়। এদিকে শিনশিনের লাগানো গুন্ডারা তো তিয়ানকে খুঁজেই পাচ্ছিল না, তাই শিনশিনের তো মাথা খারাপই হয়ে যাচ্ছিল। আর তখনই ওখানে হাউমিং আসে আর ওকে বলে সে জুয়েলারি কম্পিটিশনের অ্যাওয়ার্ড সেরিমনিতে যাওয়ার জন্য রেডি আছে নাকি। আসলে যেই ওয়ার্ল্ড জুয়েলারি কম্পিটিশনটা হচ্ছিল তার আজকে অ্যাওয়ার্ড দেওয়ার দিন। তো শিনশিন হাউমিং এর হাত ধরেই ওই অ্যাওয়ার্ড সেরিমনিতে পৌঁছে যায়। সেরিমনিতে গিয়ে ওরা জানতে পারে যে এই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রিন্সেস সিসি নামের কেউ একজন। একমাত্র হাউমিং বাদে ওখানে থাকা গেস্টরা কেউই প্রিন্সেস সিসিকে জানতোই না। প্রিন্সেস সিসি যখন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য স্টেজে আসে তার মুখে একটা মাস্ক লাগানো ছিল। আর ফাইনালি যখন স্টেজের উপর সে মাস্কটা সরায় তখন সবাই তো অবাক হয়ে যায়, কারণ শিনশিন এবং তিয়ান যে যমজ বোন এই ব্যাপারে অনেকেই জানতো না। তিয়ানকে স্টেজে দেখে শিনশিনে তো খুব অবাক হয়ে যায়, কিন্তু হাউমিং তো খুব খুশি হচ্ছিল আর এমনই ভান করছিল যেন প্রথম থেকেই ও সবকিছু জানতো। আর তিয়ান এখানে বলে দেয় যে তার নাম প্রিন্সেস শিশি হওয়ার সঙ্গে সঙ্গে সে অলিভিয়া নামেও জুয়েলারি ডিজাইন করত। তারপর হাউমিংকে স্টেজে ডাকা হয় অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। অ্যাওয়ার্ড দেওয়ার পর ওরা দুজন যখন হাত ধরে ফিরছিল তখন ওদের সামনে শিনশিন তো নাটক করতে শুরু করে। শিনশিন হাউমিংকে বোঝাতে শুরু করে যে আমার জায়গায় তিয়ান ইচ্ছে করেই তোমার সঙ্গে এঙ্গেজমেন্টটা করেছিল, কিন্তু আমিই আসল শিনশিন। এটা শুনে হাউমিং বলে, আমি তো প্রথম থেকেই জানি তুমি শিনশিন। এটা শুনে শিনশিন রেগেই বলে, তুমি চোখ খোলার পর থেকে আমিই তোমার সঙ্গে আছি, আমি তোমার কতটা খেয়াল রেখেছি, তোমার জন্য কত কিছুই না করেছি। হাউমিং বলে, হ্যাঁ তুমি অনেক কিছুই করেছো, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না, আমি তো তিয়ানকে পছন্দ করি। আর প্রথম থেকে তিয়ানই আমার সঙ্গে থাকতো। আর আমি এগুলো বুঝতে পেরে গেছিলাম কারণ তুমি অন্ধকার থেকে ভয় পাও না, আর তোমার হাতে সেই ফোসকা পড়ার দাগটাও নেই। আর এরপরেই তো শিনশিনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কারণ শিনশিনই তিয়ানকে কিডন্যাপ করিয়েছিল। আর এইভাবেই তো হাউমিং এবং তিয়ান আবারও এক হয়ে যায়। আর থাকার জন্য ওরা অ্যাসিস্ট্যান্টের সেই অ্যাপার্টমেন্টে আসে যেটাই ওরা আগেও থাকতে এসেছিল। আসলে ওদের এই বাড়িতে থাকতেই খুব ভালো লাগে। তারপর হাউমিং তিয়ানকে বিয়ের জন্য প্রপোজও করে, তো এতে তিয়ান হ্যাঁই বলে দেয়। আর এইভাবে তো এই গল্পটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। এই পুরো ড্রামাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও তোমাদের সঙ্গে নতুন কোনো ড্রামার গল্প নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।